সিমরান ভ্রু কুচকে বলে, তোর হঠাৎ এই অনুভূতিগুলো সত্যি মনে হচ্ছে কেন? এর সঙ্গে কথা আছে। রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে। সিমরান কিছু না বলে উঠে পাশে সরে যায়। অচেনা মেয়েটা রুহির সামনে এসে বসে। আমি তোমাকে চিনি, কিন্তু তুমি আমাকে চেনো না। যাই হোক, বলো কত টাকা লাগবে? রুহি ভ্রু কুচকে বলে। মানে? মেয়েটা ঠোঁটে হাসি টেনে বলে, মানে ক্রিশকে ছেড়ে দিতে কত টাকা নেবে? তোমাদের মতো থার্ড ক্লাস মেয়েদের আমি ভালো করে চিনি। বড়লোকদের ছেলেদের পেছনে ঘুরে বেড়াও। 50 লাখ টাকা নেবে? 50 লাখ টাকা দেব, শুধু ক্রিশকে ছেড়ে দাও। রুহি রাগে গলা কাঁপিয়ে বলে, এক্সকিউজ মি মিস, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি মিস্টার ক্রিশের আইনত সম্মত স্ত্রী। আর আমিও ওনার কাছে যাইনি, উনিই এসেছেন আমার কাছে। তাই এইসব বাজে কথা আপনার ক্রিশকেই গিয়ে বলুন। বলে রুহি উঠে দাঁড়ায়। মেয়েটা কায়া রাগে ফুলতে ফুলতে রুহিকে মারতে এগিয়ে আসে, কিন্তু তার হাত থামিয়ে দেয় এক শক্ত হাত। রুহি ঘুরে তাকাতেই দেখে ক্রিশ। কায়ার চোখে ভয় নেমে আসে। ক্রিশ এক ঝটকায় জোরে একটা থাপ্পড় মারে, এত জোরে যে কায়া মাটিতে পড়ে যায়। ক্রিশ আবার সামনে এগিয়ে যায়, কিন্তু রুহি ছুটে এসে তার হাত ধরে ফেলে। কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? ক্রিশ রাগে কাঁপতে কাঁপতে বলে, আজ ওর হাত আমি ভেঙে দেব। ও তোমার গায়ে হাত দিতে চাচ্ছিল। কায়া ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে দৌড়ে চলে যায়। রুহি চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপরে হঠাৎ বলে ফেলে, আপনি কজন মেয়ের সঙ্গে বেড়ে গেছেন মিস্টার ক্রিশ? ক্রিশ চোখ বদ্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। ফালতু কথা বলো না বাটারফ্লাই, আমার মাথা গরম আছে এখন, পরে সব বুঝিয়ে বলবো। রুহির চোখ ভিজে আসে, গলায় কাঁপুনি। না, আমি এক্ষুনি সব জানতে চাই। একটা নোংরা মানসিকতার চরিত্রহীন মানুষের সঙ্গে আমি কোনোদিনও থাকতে পারবো না। ওর এই কথাতেই ক্রিশের ভিতরটা যেন আগুনে পুড়ে ওঠে। রুহির এই কথাগুলো তার অন্ধকার অতীতকে যেন এক মুহূর্তে টেনে সামনে এনে দেয়। রাগে কষ্টে যন্ত্রণায় সে রুহির হাত ধরে টানতে টানতে বাইকের দিকে নিয়ে যায়। রুহি চুপ, চোখ ভরা জল। ক্রিশ বাইকে চেপে বসে, গর্জন দিয়ে ইঞ্জিন চালু করে। বাইকটা ছুটে যায় পূর্ণ গতিতে। রুহি কিছু বলে না, শুধু নিঃশব্দে বসে থাকে। হয়তো ভেতরে ভেতরে সব ভেঙে যাচ্ছে, তবু সে সত্যিটা যে নেই ছাড়বে। বৃষ্টি তখনও টিপটিপ করে পড়ছে। বিকেল নামছে ধীরে ধীরে। আকাশে ঘন মেঘ জমে গেছে, চারপাশে হালকা কুয়াশার মতো ধোঁয়াটে এক পরিবেশ। দূরে গাছগুলোর ছায়া মিশে গেছে মেঘলা আকাশের সাথে। অনেকক্ষণ চুপচাপ। বাইক চালানোর পর হঠাৎ ক্রিশ বাইক থামিয়ে দিল এক কবরস্থানের সামনে। রুহি একটু অবাক হয়ে তার দিকে তাকালো। নরম বৃষ্টির ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ছে, চুল ভিজে গিয়ে কপালে লেগে আছে। এখানে কেন থামলেন? রুহি ধীরে জিজ্ঞাসা করলো। ক্রিশ কোনো উত্তর দিল না, বাইক থেকে নামলো। তারপরে চুপচাপ রুহির হাত ধরে তাকে কবরস্থানের ভেতরের দিকে নিয়ে গেল। রুহি কিছুটা দ্বিধা নিয়ে তার পেছনে হাঁটল। বাতাসে মাটির গন্ধও মিশে আছে, বৃষ্টিতে সেই গন্ধ আরও গভীর হয়ে উঠেছে। একটা পুরনো কবরের সামনে গিয়ে ক্রিশ থেমে গেল। কবরটার চারপাশে ছোট ছোট ঘাস গজিয়েছে, উপরে কয়েকটা ছোট ছোট গাছ হয়েছে। ক্রিশ হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। তার ঠোঁট কাঁপছে, গলা ভেঙে যাচ্ছে কথার ভারে। আম্মু কেমন আছো? সে মাটির উপরে আলতো করে হাত রাখল। বৃষ্টির ফোঁটা পড়ছে তার আঙুলে। তোমার ক্রিশ এসেছে আম্মু, এত বছর পর তোমার ক্রিশ আবার ফিরে এসছে। তোমার উপর রাগ করে থাকতে পারিনি। তার চোখে জল টলমল করছে, কিন্তু বৃষ্টির জলে বোঝা যাচ্ছে না কোনটা অশ্রু আর কোনটা বৃষ্টি। রুহি নিশ্চুপ দাঁড়িয়ে আছে, তার বুকের ভেতরটা কেমন জানি ভারী হয়ে উঠেছে। ক্রিশকে এমন ভাঙা অবস্থায় সে কখনো দেখেনি। ক্রিশ এক মুহূর্তে মুখ তুলে রুহির দিকে তাকালো।
বাটারফ্লাই, ইনি আমার আম্মু। সে ফিসফিস করে বলল। আম্মুকে সালাম দাও। রুহি চুপচাপ হাত তুলে সালাম করল। চোখে তার অজানা এক অনুভূতি জমে উঠল। কৃষ আবার মাটির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আম্মু, তুমি একদিন বলেছিলে না তুমি চলে গেলে একজন আসবে, যে তোমার ছেলেকে সামলাবে, বুঝবে? ঠিক বলেছিলে তুমি, ও এসে গেছে। কিন্তু এখনো আমাকে বলছে না আম্মু, ও আমায় ভালোবাসে না। তার গলাটা রুদ্ধ হয়ে আসে। কিন্তু তুমি চিন্তা করো না আম্মু, আমি ওকে হারাতে দেব না। ওকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। কৃষ অনেকক্ষণ ধরে একই ভঙ্গিতে বসে আছে, কবরটার দিকে তাকিয়ে। মনে হচ্ছে সে কিছু একটা বলতে চাইছে, কিন্তু কথা যেন গলার ভেতরেই আটকে গেছে। বৃষ্টি থেমে থেমে পড়ছে, বাতাসে মাটির গন্ধে ভরে গেছে চারিদিক। হঠাৎ কৃষ নিচু গলায় বলল, বাটারফ্লাই। হুম। কৃষ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি জানতে চাও না আমি এমন কেন? রুহি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। কৃষ ধীরে ধীরে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি খারাপ, আমার মন নোংরা, আমার চরিত্র নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো, কিন্তু তুমি কি কখনো ভেবেছ আমি এমন হলাম কেন? জন্মের পর থেকে কি আমি এমন ছিলাম? তার কণ্ঠ কাঁপছে, গলা ভারী হয়ে গেছে। ছিলাম না বাটারফ্লাই। আমি একসময় আম্মুর ভালো ছেলে ছিলাম। আম্মুর চোখে আমি ছিলাম ওনার গর্ব, ওনার সুখ। কৃষের চোখে জল জমে উঠেছে, কিন্তু বৃষ্টির জলে বোঝা যাচ্ছে না সে কাঁদছে কিনা। রুহির গলা ভারী হয়ে এলো। এমন দৃঢ় কঠিন মানুষটার ভেতরে এত ভাঙা কষ্ট আছে তা সে ভাবতেও পারেনি। নিচু হয়ে সে কৃষের পাশে হাঁটু মুড়ে বসল। নিজের অজান্তেই হাত বাড়িয়ে কৃষের মাথায় রাখলো, আলতো করে হাত বুলিয়ে দিল। বৃষ্টি হঠাৎ আরও জোরে পড়তে শুরু করলো, কিন্তু দুজনে যেন এই দুনিয়ায় নেই। কৃষ ধীরে ধীরে মাথাটা রুহির কোলে রেখে দিল, একদম শিশুর মতো গুটি সুটি মেরে শুয়ে পড়ল। রুহির চোখ দিয়ে তখন নীরব অশ্রুরা গড়িয়ে পড়ছে। সে মৃদু স্বরে বলল, বলুন প্লিজ, সবটা বলুন, আমি শুনতে চাই আপনার সব কিছু। আপনি কেন এরকম আমি জানতে চাই। বৃষ্টির শব্দের ভেতর দিয়ে শুধু দুটো নিঃশব্দ হৃদস্পন্দনের শব্দ ভেসে আসছিল। আমি সবসময় চেয়েছি আমার অতীতটাকে সময়ের পথে লুকাতে। সেটা বারবার আমি আঘাত করে। ছোটবেলা থেকে যা দেখেছি তা আমার রক্তে লেগে আছে। সেই গন্ধ থেকে মুক্ত হওয়া সহজ হয়নি। আমার স্মৃতিতে এখনো ভাসে আম্মুর কান্নার তো নিঃশব্দ চোখ, আব্বুর রুচিহীন হাসি আর আব্বুর সে কথাগুলো যেগুলো আমার ঘুম উড়িয়ে দিত। অতীতে আমার আম্মু আব্বু দুজনকে ভালোবেসে বিয়ে করেন, তবে আমার আম্মুর বাড়ির লোক তা মানেনি, কারণ আম্মু খ্রিস্টান ছিলেন। আমার আম্মু নানার বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন সংসার শুরু করেন আব্বুর সঙ্গে। আব্বু তখন নতুন নতুন রাজনীতি করেন। শুরুতে গরম রক্ত বইছে, চারিদিকে তার বেশ নাম ছড়িয়ে পড়ে ধারালো সুদর্শন হিসেবে। তিনি আস্তে আস্তে রাজনীতির নোংরা কাজের সঙ্গে যুক্ত হতে থাকেন। বাড়িতে রোজ এসব নিয়ে ঝামেলা হতো। আম্মু খুব সরল মানুষ, এসব একদম সহ্য করতে পারতেন না। তারপর তাদের জীবনে আমি আসি। আম্মুর বেঁচে থাকার নতুন কারণ যেন খুঁজে পান তিনি। কিন্তু তারপরই শুরু হয় আম্মুর জীবনের কালো অধ্যায়। আব্বু রোজ নতুন নতুন মেয়েদেরকে বাড়িতে নিয়ে আসতেন। আম্মু কিছু বলতে গেলে তাকে মারতেন, বাজে ব্যবহার করতেন। শেষে আম্মু হাল ছেড়ে দেন, নিজের ভাগ্যকে মেনে নেন। আমি ধীরে ধীরে বড় হতে থাকি। যখন আমার 5 বছর বয়স, তখন অন্য বাচ্চারা খেলার পড়াশোনা শেখে, আর আমি চোখের সামনে নোংরামি দেখতে শিখি। ছোট মতে তখনই ঢুকে যায় বড়লোক বাবাদের মেয়েরা শুধু সংসার ভাঙতে জানে। সে মেয়েদের জন্যে আমার মা রোজ নির্যাতিত হন। আমি কিছু করতে পারতাম না, শুধু দেখতাম। আম্মু যখন গল্প করতেন বলতেন, তোমার আব্বু আর আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তখন আমার মনে হতো এটাকে কি ভালোবাসা বলে? ভালোবাসা শব্দটার প্রতি আমার ঘৃণা জন্মে যায়, আর মেয়েদের প্রতিও। আমার 10 বছর বয়সে আম্মু মারা যান। আমি সেদিন কাঁদিনি, কারণ আমার মনে রাগ ছিল তার প্রতি। অনেকবার আম্মুকে বলেছিলাম বাড়ি ছেড়ে যেতে, তিনি যাননি। তিনি বলতেন এবারের প্রপার্টি সব আমার, আমাকে আমার নানা যান দিয়েছেন। শেষে আমি নিজ হাতে আম্মুর কবরে মাটি দিই, তবু আমি কাঁদিনি। তারপর থেকে আমি একা থাকতাম, শুধু পড়াশোনার জন্য বাইরে যেতাম, তাছাড়া কোথাও না। আমার কোনো বন্ধুও ছিল না। আব্বুর নোংরামি তখনও বন্ধ হয়নি। রোজ রাতে মেয়েদের নিয়ে রুমে ঢুকতেন। আমি সব জানতাম, দেখতাম, কিন্তু কিছু বলতাম না। তারপর
যখন আমার 19 বছর বয়স, আব্বু আবার বিয়ে করলেন। সে মহিলার মেয়ে আমার সৎ বোন কায়া। আজকে যে তোমার সাথে মিসবিহেভ করেছে, একদিন আমাকে ক্লাবে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি মেয়েরা ছেলেদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে আছে। আমার শৈশবের স্মৃতিগুলো যেন ঝড়ের মতো ফিরে এলো। আমি অনেক বেশি ড্রিঙ্ক করলাম। সেদিন কায়া আমাকে ড্রিঙ্কের মধ্যে ড্রাগস মিশিয়ে দেয়। আমি এক মেয়ের সঙ্গে রুমে যাই। আমরা ঘনিষ্ঠ মুহূর্তে পৌঁছে, কিন্তু শেষ মুহূর্তে কিছু করিনি। ওকে ছেড়ে বাড়ি ফিরে আসি। সেদিন থেকে বিষয়টা আমার নেশা হয়ে যায়। মেয়েতে দেখলে ভেতরটা জ্বলে ওঠে, মনে হয় খুন করে ফেলি। হ্যাঁ, আমি মেয়েদের বিচারে নিতাম, কিন্তু শেষ মুহূর্তে ওদের একা রেখে চলে যেতাম। আমি আনন্দ পেতাম ওদের তরফানো দেখে। আমি কোনোদিন ইন্টিমেট হইনি কারোর সাথে, কিন্তু ওদেরকে এমনভাবে টর্চার করতাম যে ওরা কোনোদিনও কোনো পুরুষের কাছে যাবে না। চারিপাশে নিস্তব্ধতা নেমে আসে। বাতাসে মাটি আর বৃষ্টির গন্ধ মিশে আছে। কবরের পাশে বসে রুহি নিঃশব্দে কৃষের মাথাটা কোলে নিয়ে আছে। কৃষের চোখ বন্ধ, মুখে ক্লান্তির ছাপ। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে উঠে বসে। রুহির 2 হাত শক্ত করে ধরে, তার চোখের গভীরে তাকিয়ে বলে, আমি পাপী। আমাদের বাটারফ্লাই, আমি আর ক্লাবে যাই না, কোনো মেয়ের সংস্পর্শেও যাই না। আমি শুধু তোর ভালোবাসা চাই বাটারফ্লাই। কৃষ রুহিকে ছেড়ে আকাশের দিকে তাকিয়ে আবার চিৎকার করে বলে, আমি জানার নয় বাটারফ্লাই, আমি মানুষ হয়ে বাঁচতে চাই। রুহি যেন স্তব্ধ হয়ে গেছে। সে কোনো দিনও কাউকে এইভাবে কাঁদতে দেখেনি। কৃষ তার 2 হাতে রুহিকে আবার জড়িয়ে ধরে বলে, পারবি না আমাকে ভালোবাসতে? পারবি না তোর পবিত্রতা দিয়ে আমার সব পাপ ধুয়ে দিতে? আমি শুধু চাই সব পাপ, সব ভয়, সব দাগ মুছে যাক, আর আমি আবার মানুষ হয়ে উঠি তোর জন্য। আমি ভালো হতে চাই বাটারফ্লাই, তোর ভালোবাসার যোগ্য হতে চাই। আমি কিছু চাই না, শুধু তোকে পাশে চাই। একটা জীবন যেখানে আমি পাপী নয়, শুধু তোর কৃষ হয়ে বাঁচতে চাই। রুহি কিছুক্ষণ তাকিয়ে থাকে তার মুখের দিকে। ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে যায়। সে হালকা কাপা কণ্ঠে বলে, ক্রিস, কৃষের কোনো সাড়া পাওয়া যায় না। ক্রিস উঠুন, প্লিজ কথা বলুন। কোনো সাড়া নেই। রুহির বুকের ভেতরে ধকধক শুরু হয়, চোখের পাতা আরও ভিজে আসে। সে কৃষের মুখের কাছে হাত রাখে। হঠাৎই রুহির হাত কাঁপে। কৃষের গলা থেকে কোনো আওয়াজ আসে না। তার মাথাটা ধীরে ধীরে পিছলে পড়ে যায় রুহির কোলে। রুহির মাথা ফাঁকা হয়ে যায়। সে জানে না কি বলবে, কি করবে। তার চোখের সামনে ভেসে ওঠে নিজের মা বাবার হাসি। সেই মানুষগুলো যাদের কাছে ভালোবাসা মানে ছিল শান্তি আর নিরাপত্তা। আর কৃষ, তার জীবনে ভালোবাসা মানেই কষ্ট, আগুন আর অভিশাপ। কেন এমন হলো তার জীবনটায়? ঠিক তখনই কৃষের পকেটের ভেতর থেকে ফোন বেজে ওঠে। রুহি কাপা হাতে ফোনটা বের করে দেখে আমান লেখা। সে কাপা গলায় কলটা রিসিভ করে। ভাই, আমি রুহি। ক্রিস অচেতন হয়ে গেছেন, দয়া করে আসবেন। আমি এখনই লোকেশন পাঠাচ্ছি। কি জ্ঞান হারিয়ে ফেলিয়েছে? ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি এখনই আসছি। তুমি শুধু লোকেশন অন করে রাখো। রুহি ফোনটা কেটে দেয়। তার হাত কাঁপছে, বুকের ভেতরে শব্দ হচ্ছে, ধপ ধপ ধপ। ফোনটা নামাতেই চোখে পড়ে স্ক্রিনে। ওই ফোনের ওয়ালপেপারে রুহির হাসি মাখা একটা ছবি, কৃষের তোলা। ছবিটা দেখে রুহির বুক কেঁপে ওঠে, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। রুহি কাঁপা হাতে কৃষকে জড়িয়ে ধরে, বুকের মধ্যে টেনে নেয়। দুজনে বৃষ্টিতে পুরো ভিজে গেছে। হঠাৎ রুহি বাচ্চাদের মতো কেঁদে ওঠে। রুহির কান্নার শব্দ বৃষ্টির শব্দে মিশে যায়। দৌড়ে বজ্রপাত হয়। রুহি কৃষের মুখটা নিজের বুকে চেপে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে। বৃষ্টি, কান্না সব এক হয়ে যায় সেই নির্জন কবরস্থানে। রুহি, রুহি কোথায় তুমি?
রুহি মাথা তোলে, কাঁপা গলায় বলে, এখানে ভাইয়া, তাড়াতাড়ি আসুন, ক্রিস জ্ঞান হারিয়েছে। আমান ছুটে আসে কাদা মারিয়ে। সে নিচু হয়ে কৃষের বুকে হাত রাখে, নিঃশ্বাস চেক করে, তারপরে নিজের জ্যাকেট খুলে কৃষের গায়ে চাপায়। রুহি, ভয় পেও না। ও শ্বাস নিচ্ছে, কিন্তু দুর্বল হয়ে গেছে। হয়তো রক্তচাপ বা মানসিক শকের কারণে অজ্ঞান। ভাইয়া, উনি ঠিক হয়ে যাবে তো? আমান এক মুহূর্ত থেমে তাকায় কৃষের মুখের দিকে। মাটি লেগে আছে, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। সে ধীরে বলে, রুহি, চিন্তা করো না, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমান কৃষকে কোলে তুলে গাড়ির দিকে নিয়ে যায়। রুহি পেছন থেকে দৌড়ে আসে, তার চোখে এখনও কান্না, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। আমি হসপিটালে যাব আপনার সঙ্গে। অবশ্যই যাবে। দুজনে মিলে কৃষকে গাড়িতে তুলে দেয়। রুহি পিছনের সিটে বসে, কৃষের হাত নিজের হাতে ধরে রাখে। গাড়ি ধীরে ধীরে কবরস্থান ছাড়ে। জানালার বাইরে ভেজা পাতা, ধোঁয়াটে আলো আর বৃষ্টির গন্ধ। হাসপাতালের ভেতর কৃষ বিছানায় অজ্ঞান হয়ে আছে। রুহির পাশে বসে হাত ধরে আছে, চোখে জল। আমান চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ডাক্তার চেক আপ করে বলেন, আপনারা চিন্তা করবেন না, এখন ওনার অবস্থা স্থির। তবে উনি মানসিক দিক থেকে খুবই দুর্বল হয়ে গেছেন। মানে ডক্টর, ওনার কি হয়েছে? আগে ওর এরকম হয়েছে, আর আপনার কাছেই এনেছি। ওর মধ্যে ইন্টারমিডিয়েট এক্সক্লুসিভ ডিসঅর্ডার বা আইইডি-এর লক্ষণ দেখা যাচ্ছে। এটা এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ ছোট ছোট কারণে হঠাৎ বিস্ফোরণের মতো রাগে ফেটে পড়ে। তখনও নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু একটু পরেই তীব্র অনুশোচনা হয়। এটা কোনো খারাপ মানুষ হওয়ার লক্ষণ না, এটা একটা মানসিক অসুখ। এই রোগটা কি ঠিক হওয়া যায় ডাক্তার? অবশ্যই যায়, চিকিৎসা দরকার, নিয়মিত কাউন্সিলিং, মানসিক থেরাপি আর কিছু ঔষধ। আমি আগে ওর পরিবারকে বলেছিলাম চিকিৎসা শুরু করতে, কিন্তু কিরিশ রাজি হয়নি। আর হ্যাঁ, ওনার মানসিক শান্তি খুব দরকার। ওনাকে একা থাকতে দেবেন না। আমি থাকবো ওনার পাশে ডক্টর, ওনাকে একা হতে দেব না। এটাই ওনার সবচেয়ে দরকারি ঔষধ। রাত 9টা। বিছানায় কৃষ শুয়ে আছে, পাশে 3জন বন্ধু বসে গল্প করছে। তাদের হাসির শব্দে কৃষ পিটপিট করে চোখ খুলে তাকায়। আলোটা চোখে লাগতেই আবার চোখ বন্ধ করে নেয়। এই দেখ, কৃষের জ্ঞান ফিরেছে। কৃষ চোখ খুলে আমান, রুদ্র আর রহিমকে দেখে জিজ্ঞাসা করে, আমার বাটারফ্লাই কোথায়? এ বাটারফ্লাই আবার কে? আরে, রুহির কথা বলছে আমাল। ও আচ্ছা, কিন্তু রোহিত তো এখানে নেই। কৃষ ধর ফরিয়ে উঠে বসে। মানে কি, কোথায় গেছে ও? কি এসব বলছিস তুই? ওরে রোহি, একটু আগেই নিজের বাড়ি ফিরে গেল না? তুই তো ভুলেই গিয়েছিলাম। তুই চিন্তা করিস না, একটু বিশ্রাম নে, পরে ওর সাথে দেখা করে নিস। কৃষ দাঁত চেপে রুদ্রকে এক থাপ্পড় মেরে বলে, আমার বউ চলে গেছে আর আমি বিশ্রাম নেব? সর, তোদের 3জন কেমন কেলান খেলাবো যে নিজেদের চিনতেই পারবি না। বলেই কৃষ দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। রহিম আর আমান হো হো করে হাসতে শুরু করে। রুদ্র তখনও গাল চেপে ধরে বসে আছে। শালা, নাটক করলি তোরা, আর আমি মার খেলাম। সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি নিচে নামছিল কৃষ। বাইকটা নিচে দাঁড়ানো, দরজা পর্যন্ত গিয়েই মনে পড়ল চাবিটা তো উপরেই রেখে এসেছে। সে তোড়ে ঘড়ি করে আবার উঠতে যায়, কিন্তু ঠিক তখনই কারো সাথে ধাক্কা খায়। সামনের মানুষটা পড়ে যাওয়ার ভয় পেয়ে কৃষের শার্টের কলার চেপে ধরে, আর তাতেই ভারসাম্য হারিয়ে কৃষ তার উপরে গিয়ে পড়ে যায়। ও মা, মা, আমার কোমরটা গেল। নিচে মেঝেতে পড়ে আছে রুহি, তার উপরে পড়েছে কৃষ। দুজনের চোখ এক মুহূর্তের জন্য একে অপরের সঙ্গে আটকে থাকে। কৃষের মুখে একরকম দুষ্টু হাসি খেলে যায়। রুহির ঠোঁট চেপে ধরা, চোখ কুঁচকে আছে। চোখ নেই নাকি? এভাবে কে ধাক্কা খায়? উঠুন তো। কৃষ শান্ত স্বরে বলে, এভাবে থাক না, ভালো লাগছে। রুহির চোখ বড় বড় হয়ে যায়। আপনি পাগল নাকি? কৃষ মুচকি হেসে ফিসফিস করে, হ্যাঁ, তুমিই বানিয়েছো পাগল। কি বলেন? কৃষ চুপচাপ তাকিয়ে থাকে, তারপরে হাসে। রুহি লজ্জায় ঝট করে মুখ ঘুরিয়ে নেয়। আমার কোমরটা ব্যথা করছে, উঠুন। কোনো চিন্তা নেই, রাতে ঝান্ডু বম লাগিয়ে দেব। রুহি বিরক্ত বুকে তাকিয়ে থাকে।
আর ক্রিস ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে এগিয়ে আসে। রুহির নিঃশ্বাস কাঁপে, চোখ পিটপিট করে, যেন কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারে না। ঠিক তখনই উপরে থেকে শিশির শব্দ ভেসে আসে। দুজনেই চমকে উপরে তাকায়, দেখে রুদ্র, আমান আর রহিম রেলিং ধরে সিঁড়ি মারছে। আমান হেসে বলে, ওহ, কি সিন মাইরি! চালিয়ে যাও বস। আজ একটা বউ নাই বলে মেঝেতে গড়াগড়ি দিতে পারি না রে। তাদের হাসির শব্দে চারপাশ কেঁপে ওঠে। রুহি লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, মুখ লাল হয়ে ওঠে। ক্রিস ধীরে ধীরে রুহিকে বুকের কাছে টেনে নিয়ে নরম গলায় বলে, আমার বাটারফ্লাই লজ্জা পাচ্ছে? 5 মিনিটের মধ্যেই বাড়ি খালি কর, তাহলে সবাইকে পচে পানিতে চবিয়ে মারবো। রুহির চোখের কোণে একটুখানি হাসি খেলা করে, যা ক্রিস দেখতে পায় না। রুহি অনেক আগেই রুমে এসে শুয়ে পড়েছে। আপাতত তার ইচ্ছে নেই ক্রিসের মুখোমুখি হওয়ার, তাই ঘুমের ভান ধরে চুপচাপ চাদর টেনে শুয়ে থাকে। কিছুক্ষণ পর দরজাটা আলতো করে খোলে। ক্রিস নিঃশব্দে ভেতরে ঢোকে, হাতে সিগারেট। রুহিকে ঘুমিতে দেখে অবাক হয়ে যায়। 5 মিনিটে কি এমন ঘুমোতে পারে? সোফায় বসে নিজের শার্ট খুলে অবলীলায় রুহির মুখের দিকে ছুঁড়ে মারে। রুহি ধপ করে উঠে বসে, বিরক্ত গলায় বলে, কি করছেন কি? তারপর শার্টটা ফিরিয়ে ছুঁড়ে মারে ক্রিসের দিকে। ক্রিস শার্টটা ক্যাচ করে ধরে, বলে, অনেক ভালো ড্রামা পারো তুমি। এখানে ড্রামা কিসের? আমি ঘুমোচ্ছিলাম, আপনার জন্য আমার এত সুন্দর ঘুমটাই ভেঙে গেল। ক্রিস হেসে সিগারেটে টান দেয়, ধোঁয়া ছেড়ে বলে, এত লেদু কেন তুমি যে ঠিক করে মিথ্যে কথাটা বলতে পারো না? তোমার বাপ কি তোমাকে ভিটামিন খাওয়ায়নি? বাবার কথা শুনি রুহির মুখে রাগে লাল হয়ে যায়। সে বিছানা থেকে নেমে এক লাফে সোফার উপরে উঠে ক্রিসের কোলের উপরে বসে পড়ে। ক্রিসের চুলের মুঠি ধরে ঝাঁকায়। ক্রিস ঠোঁট বাঁকিয়ে হেসে ফিসফিস করে, কি হট লাগছে। আমার আব্বুর নামে একদম বাজে কথা বলবেন না। এতই যদি লেদু লাগতো তাহলে বিয়ে করেছিলেন কেন? হ্যাঁ, ক্রিস হাত বাড়িয়ে রুহির কোমর জাপটে ধরে, ঠোঁটে এক চোরা হাসি। কারণ আমি এখন তোমায় ভিটামিন দিয়ে তরতাজা বানাবো বাটারফ্লাই। বলো দেখি পজিশনটা কেমন? চলো এখনই শুরু করি। রুহি হতভাগ, কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। তারপর নিজের দিকে তাকিয়ে যেন নিজেরই উপরে রাগে ফেটে পড়ে। আস্তাক ফিরুল্লাহ, অসভ্য লোক। সে উঠে দাঁড়াতে যায়, কিন্তু ক্রিস ওকে ছাড়ে না। এক মুহূর্তের টানেই আবার আগের জায়গায় টেনে আনে। রুহি হঠাৎ করেই ক্রিসের হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিয়ে বলে, রাত দিন হাতে সিগারেট নিয়ে ঘোরেন কেন? ক্রিস কপাল কুঁচকে বলে, ওটা আমার কাছের জিনিস, ফেরত দাও। সিগারেট আবার কাছের জিনিস হয় নাকি? ক্রিস রাগ চেপে বলে, দেখো, সিগারেট নিয়ে মজা আমার পছন্দ না। ওটা অনেক দিনের অভ্যাস, হাতে ছাকা লাগবে, দাও। দিচ্ছি না। এই বলে সে উঠে দাঁড়ালো। ক্রিস বিরক্ত গলায় বলল, কি হচ্ছে কি? আমার কথা কানে যাচ্ছে না? রুহি মুচকি হেসে সিগারেটটা ঠোঁটে দিয়ে এক টান দিল। মুহূর্তেই তার নাক মুখ দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। ক্রিসের রাগ চূড়ান্তে পৌঁছালো। এক ছটকায় সে উঠে দাঁড়িয়ে রুহির গালে জোরে এক থাপ্পড় মারল। থাপ্পড়টা এত জোরে পড়ল যে রুহির গাল লাল হয়ে গেল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। গাল চেপে সে হতভম্ব চোখে ক্রিসের দিকে তাকিয়ে রইল। ক্রিস গম্ভীর গলায় বলল, তোকে কখন থেকে বলেছে সিগারেটটা দে, কথা কানে যায় না? আর সাহস কি করে হলো টান দেওয়ার? এতটুকু মেয়ে আমার মুখের উপর কথা বলবে? চুপ করে থাকছে বলে মাথা উঠে নাচবে? বেয়াদব! ক্রিসের ধমক শুনে রুহি কেঁপে উঠল। কোনো কথা না বলে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল, মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। ক্রিস কিছুক্ষণ চোখ বন্ধ করে ভারী শ্বাস নিল। বেশি বলে ফেললাম আমার বাটারফ্লাইকে। ক্রিস ধীরে ধীরে উঠে এসে রুহির পাশে শুয়ে পড়ল। রুহি তখনও মুখ ফিরিয়ে আছে, চোখের কোণ থেকে তখনও জল গড়িয়ে পড়ছে। ক্রিস পিছন থেকে হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে ধরল, নিজের দিকে টেনে আনলো। রুহি তৎক্ষণাৎ নিজের সব শক্তি দিয়ে ক্রিসকে সরিয়ে দিতে চেষ্টা করলো। তার গলায় হালকা ফুপিয়ে ওঠার শব্দ। কাঁপতে থাকা হাত দুটো ক্রিসের বুকের উপরে ঠেলা দিচ্ছে, কিন্তু ক্রিস তাকে আরও কাছে টেনে নিল, বুকের মধ্যে চেপে ধরল। তার গলার কাছে মুখ গুজে নিচু স্বরে বলল, এতটুকু স্পর্শেও যদি কাঁপিস বাটারফ্লাই, তাহলে আমি সত্যি কিছু করলে তুই কি করবি বলতো? রুহি নিঃশব্দে শ্বাস নিল, বুক ওঠানামা করছে তীব্র ছন্দে। ছাড়ুন, ঘুমোবো আমি। ক্রিস রুহির চোখের দিকে তাকিয়ে বলে, তোর শরীর ঠিক হচ্ছে বাটারফ্লাই? হয়েছে।
ক্রিস ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে আসে। রুহি বুঝতে পারে ক্রিসের দৃষ্টিটা আগের চেয়ে গভীর, ভারী। সে পিছিয়ে আসতে চায়, কিন্তু ক্রিস রুহির কোমল হাত দুটো ধরে ফেলে। এক মুহূর্তে ক্রিস তাকে আলতো করে বিছানায় চেপে ধরে। রুহির নিঃশ্বাস কেঁপে ওঠে। দুজনের দেহের ফাঁকে কেবল নিঃশ্বাসের গরম বাতাস। রুহির চোখ বড় হয়ে গেছে, শরীর একেবারে থেমে গেছে। কি কি করছেন আপনি ক্রিস? ক্রিস তার মুখটা রুহির মুখের একদম সামনে আনে। তাদের দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে মিশে যায়। বাতাস ভারী হয়ে ওঠে, সময় যেন থেমে যায়। আই নিড ইউ ব্যাডলি বাটারফ্লাই। রুহির গলায় শুকনো ঢোক গিলতে থাকা শব্দটা স্পষ্ট শোনা যায়। তার বুক উঠছে পড়ছে দ্রুত, হাত কাঁপছে। না না, এখন না, আমি এখন এইসবের জন্য প্রস্তুত নই, প্লিজ ক্রিস। এক সেকেন্ডের নীরবতা। ক্রিসের চোখে মৃদু কষ্টের ছায়া ভেসে ওঠে। সে ধীরে রুহির মুখের পাশ থেকে তার চুল সরিয়ে দেয়। হাতের তালু দিয়ে আলতো করে গাল ছুঁয়ে বলে, ওকে, গিভ মি আ কিস। এখন না, মানে এখন। কথাটা শেষ হওয়ার আগেই ক্রিস তার দিকে ঝুঁকে পড়ে। রুহি অবাক হয়ে তাকায়। কিছু বলার আগে ক্রিস তার ঠোঁটের উপরে নিজের ঠোঁট রেখে দেয়। নরম, ধীর, কিন্তু ভেতরে যেন একটা ঝড় জমে আছে। রুহি প্রথমে প্রতিরোধ করতে চায়, কিন্তু ক্রিসের স্পর্শে তার পুরো দেহ নিস্তব্ধ হয়ে যায়। তাদের নিঃশ্বাস, হৃদস্পন্দন সব মিলে মিশে যায় এক অদ্ভুত নীরবতায়। রুহি প্রায় অনেকক্ষণ পর বুঝতে পারে তার শ্বাস ভারী হয়ে এসেছে। প্রায় 10 মিনিট পর ক্রিস রুহিকে ছেড়ে তার দিকে তাকায়। রুহির গলা কাঁপছে, চোখে লজ্জা আর অনিশ্চয়তা মিলে মিশে আছে। এইটুকুতে ঝাঁপিয়ে উঠলে? আমি কিন্তু এখনো তেমন কিছু করিনি বাটারফ্লাই। রুহি লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, চাদর দিয়ে মুখ ঢাকে। তার গাল টকটকে লাল হয়ে আছে। ক্রিস তাকিয়ে থাকে, সেই লজ্জাটাকে দেখেই মুগ্ধ হয়ে যায়। ধীরে ধীরে সে রুহির খুব কাছে এসে তার কানে নিচু স্বরে বলে, তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করো। আমি হয়তো আর বেশি দিন নিজেকে থামিয়ে রাখতে পারবো না। সকালের আলোটা তখনও পুরো ঘর জুড়ে পড়েনি, কিন্তু ক্রিস রান্নাঘরে নুডলস বানাচ্ছে। ক্রিস এক হাতে নাড়ছে, অন্য হাতে হাতে ফোনে গান চালিয়েছে। একটা ইংলিশ গান বাজছে হালকা ভলিউমে। হোয়াট উড আই ডু উইথাউট ইউর স্মার্ট মাউথ ড্রয়িং মি ইন অ্যান্ড ইউ কিকিং মি আউট? ইউ গট মাই হেড স্পিনিং, নো কিডিং, আই কান্ট পিন ইউ ডাউন। তার গায়ে একটা সাদা হাফ হাতা টি শার্ট, নিচে ঢিলেই ঢালা প্যান্ট, চুলগুলো এলোমেলো, কিন্তু মুখে এক রাস শান্তি। ঠিক তখনই রান্নাঘরের বাইরে থেকে শব্দ, ভাই থাম, এই কুত্তাটাকে। ক্রিস চোখ ঘুরিয়ে তাকাতেই দেখে তার পোষা কুকুর টমি ছুটে আসছে পেছনে পেছনে, হাঁপাতে থাকা আমান। টমির মুখে একটা চামচ, লেজ নাড়তে নাড়তে সরাসরি ক্রিসের পায়ের কাছে এসে থামে। তারপরে হঠাৎ লাফ দিয়ে ক্রিসের কোলে উঠে যায়। ক্রিস একটু থমকে যায়, তারপরে হাসতে হাসতে বলে, আচ্ছা, আমার ভাবতেও অবাক লাগছে। তুই আমার বন্ধু হয়ে একটা কুকুর সামলাতে পারিস না, ভবিষ্যতে বউ সামলাবে কি করে? ভাই, তোর কুত্তাটা তোরই মতো, 1 মিনিটও শান্তিতে বসেই না। টমি এখন ক্রিসের কাঁধে মাথা ঘষছে। ক্রিস তার গায়ে হাত বুলিয়ে আদর করছে। কদিনের ওকে তোর কাছে রাখতে দিয়েছিলাম, এই দিয়ে হাল করেছিস তোর? কার কুকুর দেখতে হবে না? ক্রিস হেসে টমিকে কোলে নিয়ে সোফায় বসে পড়ে। আরে দোস্ত, শোন না, তোর ওই মিষ্টি শালির সাথে একটু সেটিং করে দে না, তাহলে আমি সারা জীবন তোর কুত্তা দেখভাল করব। না ভাই, এত রিস্ক নিতে পারবো না। তোর মেশিনের উপর আমার কোনো ভরসা নেই। ঠিক তখনই উপর থেকে রুহির গলার আওয়াজ, আমার বন্ধুকে কি তোমার খুব পছন্দ হয়ে গেছে নাকি? দুজনেই একসাথে সিঁড়ির দিকে তাকায়। রুহি নেমে আসছে। ওই আর কি, একটু মজা করছিলাম। রুহি ভ্রু কুঁচকে ক্রিসের দিকে তাকিয়ে বলে, আপনি সবসময় এমন অদ্ভুত স্টাইলে বসে থাকেন কেন? তুই বুঝবি না বাটারফ্লাই, আই লাইক দিস পজিশন। আমান সঙ্গে সঙ্গে ক্রিসের মুখ চেপে ধরে বলে, চুপ কর ভাই, ও আমাকে ভাইয়া বলে, অন্তত একটু ভদ্রভাবে কথা বল ওর সামনে। ক্রিস আমানের হাত সরিয়ে শান্তভাবে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। আমি যেন কি বলছিলাম, আমি সবসময় ফিল করেছি তুই আমার উপর বসে থাকিস, তখন এই পজিশনটা আমি ফিল করি। মেবি এই কারণে আই লাইক দিস পজিশন। রুহির কান গরম হয়ে যায়।
এমন কথা শুনে ওর মুখ লাল হয়ে ওঠে, চোখ নিচু করে এক মুহূর্তও দাঁড়ায় না, লজ্জায় ছুটে যায় রান্নাঘরের দিকে। ক্রিস তখন টমিকে কোলে নিয়ে হেসে বলে, তুই দেখলি টমি, একদম সিনেমার হিরোইনের মতো লজ্জা পেল তোর মা। আমি শুধু তোর এই কুত্তাটাকে দিতে এসেছিলাম ভাই। তুই যা খুশি, তোর সাথে থাকলে আমি লজ্জায় মরে যাব। আমান বেরিয়ে যেতেই ক্রিস দরজা বন্ধ করে ধীরে রান্নাঘরের দিকে গেল। ভেতরে ঢুকে দেখে রুহি কফি বানাচ্ছে। রুহির গায়ে লাল রঙের থ্রি পিস, ওড়নাটা একদিকে সরে গেছে, পিঠে বড় একটা বেনুনি পড়ে আছে কোমর ছুঁয়ে। রুহি কাপে চামচ নাড়ছে, মুখটা শান্ত, চোখে একটু ঘুমের ছাপ। ক্রিস দরজায় হেলান দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে, ওর চোখে যেন প্রথমবার রুহিকে দেখা। ক্রিস হঠাৎ এক চতুর হাসি দিয়ে রুহির বেনিটা টেনে ধরে। ক্রিস, এভাবে কেন টানছেন? লাগছে তো। সে ঘুরে তাকাতেই ক্রিস আবার জোরে টানে। রুহি হঠাৎ ভারসাম্য হারিয়ে তার বুকের উপরে পড়ে যায়। ক্রিস মুচকি হেসে বলে, এত বড় চুল রেখে কী লাভ, যদি এটা দিয়ে তোমাকে কাছে এনে টানতে পারে। রুহি ঠোঁট ফুলিয়ে ওঠে, পা উঁচু করে দাঁড়িয়ে দুই হাত ক্রিসের ঘাড়ে রাখে, কিন্তু এখনও তার নাকাল পায় না। ক্রিস হাসে। কিস করবি বাটারফ্লাই, আগে বলবি তো। বলেই সে এক ছটকায় রুহির কোমর জড়িয়ে তুলে দেয়। রুহির সুযোগটা নিয়ে তার চুল টেনে ধরে ক্রিসের গলার কাছে অ্যাডামস আপেলে জোরে একটা কামড় দেয়। ক্রিস ব্যথা চেপে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুখে কোনো শব্দ নেই। রুহি দাঁত বার করে মিষ্টি দুষ্টুমি ভরা স্বরে বলে, এমন সুন্দর অ্যাডামস অ্যাপল থেকে কি লাভ যদি আমি একটু আদরি দিতে না পারি? ক্রিস মুচকি হেসে গলা নামিয়ে বলে, বাহ বাটারফ্লাই, আমার কথা আমাকেই শোধ নিতে হবে মনে হচ্ছে। এখন এসব হিসাব মিটিয়ে ফেলবো। ঠিক তখনই ডোরবেল বাজে। টিং টং। ক্রিস বিরক্ত হয়ে বলে, উফ, আবার কে এলো? ক্রিস ভ্রু কুচকে রুহির দিকে তাকালো। এই খেলাটা এখনই শেষ হলো না বাটারফ্লাই, ফেরত এসে যেখানে থেমেছে সেখান থেকে শুরু করব। সে ধীরে ধীরে রুহিকে নামিয়ে দিল। রুহি চুল ঠিক করে ঠোঁটে এক তৃপ্তির হাসি রাখলো।